বন্ধুরা, এই মুহূর্তে গ্লোবাল পলিটিক্স আর ট্রেড ইকোনমির দুনিয়ায় একটা বড় কনফিউশন ছড়িয়ে গেছে। আর সেই কনফিউশনের কেন্দ্রে রয়েছে বহুদিন ধরে পেন্ডিং পড়ে থাকা ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল। রিপোর্টে বলা হচ্ছে নাকি মোদি এই ডিলটা ক্যান্সেল করতে চলেছেন, কিন্তু আসল প্রশ্নটা এখানেই। কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রায় 55% এক্সপোর্টকে 18% ট্যারিফ থেকে ডিউটি ফ্রি করে দিয়েছিলেন। তাহলে সেই সিদ্ধান্তের কি হলো? এটা কি সত্যিই ভারতের জন্য সুবিধা ছিল, নাকি এর ভেতরে অন্য কোনো স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন লুকিয়ে ছিল? ট্রাম্প কি কোনো দীর্ঘমেয়াদী চাপের খেলা খেলছিলেন? আর দ্বিতীয় বড় প্রশ্নটা আরও ইন্টারেস্টিং, ভারত থেকে যে ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট হয় তার প্রায় 30 থেকে 40% একাই আমেরিকার মার্কেটে যায়। তাহলে যদি এতদিন ট্যারিফের চাপ থাকতো, তবে সাম্প্রতিক সময়ে ভারতের ফার্মা এক্সপোর্ট 9%-এর বেশি গ্রোথ করলো কিভাবে? এখানেই গল্পটা সিম্পল না। আমরা অনেক সময় শুধু হেডলাইন দেখি যে ডিল ক্যান্সেল, ট্যারিফ ফ্রি, স্ট্র্যাটেজিক শিফট, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ম্যাক্রো ইকোনমিক ক্যালকুলেশন চলে সেটা চোখে পড়ে না। তাই পুরো ডেভেলপমেন্টটা ঠান্ডা মাথায় বুঝতে হবে। সত্যি কি মোদি এই ট্রেড ডিল বাতিল করেছেন, নাকি পর্দার আড়ালে আরও বড় কোনো কৌশলগত চাল চলছে? তার আগে একটা ছোট্ট রিমাইন্ডার, ভিডিওটি যদি ভ্যালু দেয় লাইক করে আর সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের জিওপলিটিক্যাল অ্যানালাইসিস মেইনস্ট্রিম মিডিয়ায় খুব কম ডিটেলসে দেখা যায়। এখন ডেটা দেখি। বর্তমানে ভারতের যদি সবথেকে বড় ট্রেডিং পার্টনারের কথা বলা হয়, সেটা নিঃশব্দেহে আমেরিকা। গত টানা 4 বছর ধরে যুক্তরাষ্ট্রই ভারতের নাম্বার 1 ট্রেড পার্টনার হিসেবে আছে। লেটেস্ট ডেটার হিসেব বলছে ইন্ডিয়া ইউএস টোটাল ট্রেড ভলিউম $131 বিলিয়ন বেশি। এর মধ্যে শুধু ভারতের এক্সপোর্টই প্রায় $86 বিলিয়ন আর ইম্পোর্ট প্রায় $45 বিলিয়ন, অর্থাৎ প্রায় অর্ধেক। মানে স্পষ্ট, আমেরিকার সঙ্গে ট্রেডে ভারতের একটা উল্লেখযোগ্য ট্রেড সারপ্লাস রয়েছে। এখন যদি র্যাঙ্কিং দেখি, তাহলে দ্বিতীয় স্থানে আছে চীন, তৃতীয় স্থানে আছে ইউএই, আর চতুর্থে রাশিয়া, আর পঞ্চমে সৌদি আরব। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই টপ 5 ট্রেড পার্টনারদের ক্ষেত্রে ইম্পোর্ট আর এক্সপোর্টের মধ্যে বিশাল পার্থক্য দেখা যায়। কোথাও ভারত বেশি আমদানি করছে, কোথাও বেশি রপ্তানি করছে। আর এই ইমব্যালেন্সটাই আসলে ভবিষ্যতের কৌশলগত সিদ্ধান্তকে নির্ধারণ করে, কারণ ট্রেড শুধু ব্যবসা নয়, এটা পলিটিক্যাল লেভারেজও। আমেরিকার ক্ষেত্রে যেখানে ভারত লাভে, সেখানে বাকি 4টি বড় ট্রেড পার্টনার চীন, ইউএই, রাশিয়া আর সৌদি আরব, এদের সঙ্গে কিন্তু ভারত ট্রেড ডেফিসিটে, অর্থাৎ সেখানে আমদানি বেশি, রপ্তানি কম। হিসাব করলে দেখা যায় শুধু আমেরিকার সঙ্গেই ভারতের প্রায় $41 বিলিয়ন ট্রেড সারপ্লাস ছিল। মানে ভারতীয় পণ্য আমেরিকার বাজারে বিক্রি করে প্রতি বছর প্রায় $41 বিলিয়ন নোট আয় করছিল। এটা কোনো ছোট অঙ্ক নয়, এটা একটা বড় অর্থনৈতিক লিভারেজ। কিন্তু আজ যে ছবি আমরা দেখছি, কয়েক বছর আগে সেটা একেবারেই আলাদা ছিল। 2021 সালের সময় ভারতের নাম্বার 1 ট্রেডিং পার্টনার ছিল চীন। তখন আমেরিকার বড় চিন্তা ছিল কিভাবে চীনের গ্লোবাল সাপ্লাই চেন ডমিনেন্সকে ভাঙা যায়। সেই কৌশলের অংশ হিসেবেই আমেরিকা ভারতের জন্য নিজের মার্কেট তুলনামূলকভাবে সহজ করে দেয়। লক্ষ্যটা ছিল পরিষ্কার, ভারত চীন বাণিজ্য দূরত্ব বাড়ুক, আর সেই জায়গাটা আমেরিকা দখল করুক। মানে শুরুতে আমেরিকা ভারতের দিকে কৌশলগতভাবে হাত বাড়িয়েছিল যাতে চীনের প্রভাব কমে এবং ট্রেড ফ্লো শিফট হয়ে ওয়াশিংটনের দিকে আসে। কিন্তু এখানেই একটা সাইলেন্ট টেনশন শুরু হয়, কারণ বাস্তবে যা হলো, ভারত আমেরিকার মার্কেটে শক্তভাবে পজিশন নিয়ে নিল এবং বড় বড় সারপ্লাস তুলতে শুরু করলো। আর $41 বিলিয়ন এই সারপ্লাসটাই ধীরে ধীরে আমেরিকার ভেতরে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এখান থেকেই শুরু হয় ট্যারিফের খেলা। ট্রাম্প প্রশাসনের ক্যালকুলেশন ছিল যদি ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ট্যাক্স বসানো যায়, তাহলে সেগুলো আমেরিকার মার্কেটে দামি হয়ে যাবে। দাম বাড়লে আমেরিকান কনজিউমার হয়তো সেগুলি কম কিনবে, ফলে ভারতীয় কোম্পানিগুলির মার্কেট শেয়ার কমবে এবং সারপ্লাসও ধীরে ধীরে কমে আসবে। এই ট্যারিফ স্ট্র্যাটেজি ধাপে ধাপে বাড়তে বাড়তে এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দুই দেশের ট্রেড সম্পর্কটা যেন একটা খুবই পাতলা দড়ির ওপর দাঁড়িয়ে আছে। সামান্য টান পড়লেই সেটা ছিঁড়ে যেতে পারে। এমন একটা পরিস্থিতির ইঙ্গিতই বিভিন্ন রিপোর্টে এখন উঠে আসছে। কিন্তু এখানেই সবথেকে বড় প্রশ্ন, এই যে ডিল ক্যান্সেল হওয়ার কথা শোনা যাচ্ছে, এটা কি সত্যি ফাইনাল, নাকি এটা শুধু নেগোসিয়েশনের প্রেসার তৈরির একটা কৌশল? কারণ আন্তর্জাতিক ট্রেডে অনেক সময় ডিল পুরোপুরি ভাঙে না, বরং কঠিন অবস্থান নিয়ে নতুন শর্তে আবার আলোচনায় বসা হয়। তাহলে কি এখনো সামান্য হলেও আশা আছে যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল নতুন ফরম্যাটে আবার এগোতে পারবে, নাকি এই দুই দেশের এই অর্থনৈতিক টানাপোড়েন ভবিষ্যতে আরো বড় কৌশলগত দূরত্ব তৈরি করবে? এখন পুরো বিষয়টা ক্লিয়ার করে বুঝতে হলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরুর দিকে কি ধরনের খবর ছড়িয়েছিল মনে আছে? কোথাও বলা হয়েছিল যে 100%, আবার কোথাও 250%, এমনকি কিছু ক্ষেত্রে 500% পর্যন্ত ট্যারিফ বসানো হতে পারে ভারতের ওপর, অর্থাৎ একেবারে আক্রমণাত্মক টোন। কিন্তু বাস্তবে এই ম্যাক্সিমাম ট্যারিফ স্ট্র্যাটেজি কার্যকর হয়নি। ভারতও চুপচাপ বসেছিল না। দিল্লি এমন কিছু কূটনৈতিক ও অর্থনৈতিক পাল্টা চাল চেলেছিল যার ফলে 100% বা 500% ট্যারিফ বসানোর পরিকল্পনা কার্যত ভেস্তে যায়। শেষ পর্যন্ত বিষয়টা নেমে আসে 25%, আর কিছু সেক্টরে 50% পর্যন্ত সীমাবদ্ধ হয়।
ট্রাম্প বারবার অভিযোগ করছিলেন ভারত নাকি আমেরিকান পণ্যের ওপর ভারী ট্যাক্স বসায়, তাই রেসিপ্রোকাল অ্যাকশন হিসেবেও আমেরিকা 50% পর্যন্ত ট্যাক্স বসাবে। কিন্তু এরপর আমেরিকান প্রশাসন একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে, এত ট্যারিফ চাপিয়েও আমেরিকায় ভারতীয় পণ্যের ইম্পোর্টে তেমন কোনো ধস নামেনি, বরং অনেক ক্ষেত্রে চাহিদা অনুযায়ী ইম্পোর্ট বাড়তেই থেকেছে। কারণ নির্দিষ্ট কিছু সেক্টরে, বিশেষ করে ফার্মা, আইটি সেক্টর, কেমিক্যাল, টেক্সটাইল, আমেরিকা বিকল্প খুঁজে পাচ্ছিল না। আর ফলাফল ভারতের বড় ক্ষতি না হয়ে উল্টে আমেরিকার ভোক্তাদেরই বেশি দাম দিতে হচ্ছিল। অর্থাৎ ট্যারিফের চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়েছিল আমেরিকান কনজিউমারদের পকেটে। এই পরিস্থিতির পর সাম্প্রতিক ট্রেড অ্যারেঞ্জমেন্টে ট্যারিফ কমিয়ে 18% আনা হয়েছিল। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। 20 ফেব্রুয়ারি 2026 একটা বড় আইনি টুইস্ট আসে। মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের কিছু ট্যারিফ, যেগুলি জরুরি ক্ষমতা ব্যবহার করে বসানো হয়েছিল, সেগুলিকে অবৈধ ঘোষণা করে। এর জবাবে ট্রাম্প সঙ্গে সঙ্গে নতুন এক্সিকিউটিভ অর্ডার জারি করেন। নতুন অর্ডার অনুযায়ী বিশ্বের সব দেশ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর 10 থেকে 15% পর্যন্ত একটি গ্লোবাল ট্যারিফ বসানো হবে। এখানেই আসল পয়েন্ট। ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল পুরোপুরি ভেঙে যায়নি। যা বাতিল হয়েছে তা হলো ট্রাম্পের নির্দিষ্ট শর্তে হওয়া পুরনো কাঠামো। মানে আগের 18% ট্যারিফের যে চুক্তি ছিল, সেটাকে রিসেট করা হয়েছে। এখন আলোচনার টেবিলে নতুন শর্তে, নতুন ফরম্যাটে ডিল এগোতে পারে। আর যদি নতুন সমঝোতা হয়, তাহলে হিসাবটা ভারতের পক্ষে ঝুঁকতে পারে। কারণ আগের 18% থেকে এখন কার্যত 10% থেকে 15% রেঞ্জে নেমে এসেছে গ্লোবাল ট্যারিফ স্ট্রাকচার। অর্থাৎ ভারতের জন্য আলোচনার জায়গা বেড়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেরিকার ভারত নির্ভরতা গত 4 বছরে অনেক বেড়েছে। বিশেষ করে সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশন, চীন রিস্ক ম্যানেজমেন্ট, ফার্মাসিউটিক্যাল সিকিউরিটি, এই সব ক্ষেত্রে ভারতের ভূমিকা এখন স্ট্র্যাটেজিক। হ্যাঁ, ট্যারিফ নিয়ে ট্রেড রিলেশনশিপের দড়িটা কিছুটা দুর্বল হয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু নির্ভরতার যে কাঠামো তৈরি হয়েছে, সেটা এখনো শক্তিশালী। আর এই কারণেই বলা যায়, কমেন্ট এখন একতরফা নয়, আলোচনার শক্ত অবস্থানে ভারতও আছে। প্রশ্নটা এখন একটাই, নতুন শর্তে যে ডিল গড়ে উঠবে, সেটা কি শুধু ট্যারিফ কমানোর সীমাবদ্ধ থাকবে, নাকি এর সঙ্গে যুক্ত হবে বড় কোনো স্ট্র্যাটেজিক প্যাকেজ, যেমন ডিফেন্স, টেকনোলজি ট্রান্সফার, সাপ্লাই চেইন রিলাইনমেন্ট। এখন একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। ভারত শুধু সাধারণ কিছু পণ্য আমেরিকায় এক্সপোর্ট করে না। এমন কিছু ক্রিটিক্যাল সেক্টর আছে যেখানে ভারতের বিকল্প সহজে পাওয়া যায় না। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ফার্মাসিউটিক্যাল, আইটি সার্ভিস, টেক্সটাইল, জেমস অ্যান্ড জুয়েলারি এবং ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস। বিশেষ করে ওষুধ শিল্পের কথা বললে ভারতকে বলা হয় ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড। আমেরিকায় যে জেনেরিক ওষুধ বিক্রি হয়, তার বড় একটা অংশ ভারতীয় কোম্পানির তৈরি। শুধু ফিনিশড মেডিসিনই নয়, ভারত বিপুল পরিমাণে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টসও সাপ্লাই করে। স্ট্যাটিস্টিক্স বলছে আমেরিকান বাজারে বিক্রি হওয়া প্রতি 10টি জেনেরিক ওষুধের মধ্যে প্রায় 4টি ভারতে তৈরি। মানে আমেরিকার হেলথ কেয়ার সিস্টেমের একটা বড় অংশ সরাসরি ভারতীয় উৎপাদনের উপর নির্ভরশীল। আর এই নির্ভরতার পেছনে কারণ 3টি: কম খরচে উৎপাদন, বৃহৎ স্কেল এবং বহু FDA অ্যাপ্রুভড ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখন প্রশ্ন, আমেরিকা চাইলে কি এই ডিপেন্ডেন্সি হঠাৎ করে সরিয়ে ফেলতে পারে? বাস্তবতা হলো যে না, খুব সহজ নয়। যদি আমেরিকা পুরো ওষুধ উৎপাদন দেশীয় পর্যায়ে শিফট করতে চায়, তাহলে নতুন প্ল্যান্ট বসানো, রেগুলেটরি অ্যাপ্রুভাল নেওয়া, সাপ্লাই চেইন তৈরি করা, এই পুরো প্রক্রিয়ায় কয়েক বছর সময় লাগবে এবং বিপুল বিনিয়োগ দরকার পড়বে। তার উপর ভারতীয় কোম্পানিগুলির যে স্কেল, অভিজ্ঞতা এবং কম খরচে উৎপাদনের মডেল, সেটাকে তাৎক্ষণিকভাবে রিপ্লেস করা প্রায় অসম্ভব বলেই ধরা হয়। এর বাস্তব প্রমাণ আমরা সাম্প্রতিক ডেটাতেই দেখেছি। ট্যারিফ বসানোর পরেও ভারতের ফার্মা এক্সপোর্ট 9.4% থেকে বেড়ে $30.4 বিলিয়ন পৌঁছে গেছে। আর এই বৃদ্ধির পেছনে আমেরিকা এখনও অন্যতম বড় ক্রেতা। মানে স্পষ্ট, ট্যারিফ চাপিয়েও ডিম্যান্ড কমেনি, বরং ভবিষ্যতে গ্লোবাল হেলথ কেয়ার চাহিদা বাড়লে এই নির্ভরতা আরও গভীর হবে। এখন প্রশ্নটা স্ট্র্যাটেজিক, এই অবস্থায় ভারতের কি উচিত? নতুন করে কঠিন শর্ত বসিয়ে ট্যারিফ আরও কমানোর চেষ্টা করা, নাকি 10%-এর আশেপাশে একটি স্টেবল ডিল ফাইনাল করে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে নিশ্চিত করা? কারণ আলোচনার টেবিলে এখন ভারসাম্য একতরফা নয়। আমেরিকার দরকার আছে, ভারতেরও আছে, কিন্তু নির্ভরতার সমীকরণ বদলে গেছে। আপনাদের কি মনে হয় এই মুহূর্তে ভারতের কৌশল কি হওয়া উচিত? কমেন্টে নিজের মতামত জানাতে পারেন। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে লাইক দিয়ে শেয়ার করুন, যাতে আরও মানুষ এই বিশ্লেষণটা জানতে পারেন। আর এই ধরনের জিওপলিটিক্যাল এবং ইকোনমিক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরের অ্যানালাইসিসে। ধন্যবাদ।